আসসালামু আলাইকুম সবাইকে। শুরু করতে যাচ্ছি বাইজি কন্যা উপন্যাসের ৫৭ এবং ৫৮ নম্বর পর্ব। অঙ্গনের উত্তেজিত কণ্ঠস্বর শুনতে সর্বাঙ্গ কেঁপে উঠল প্রেরণার। সত্তর গতিতে আঁচলের নিচে চিঠিটা লুকিয়ে ফেলল। ঘরমাক্ত মুখমণ্ডল মুছে মহায়াত দৃষ্টি নিক্ষেপ করলো ছেলের দিকে। উৎকণ্ঠিত হয়ে অঙ্গন বলল, কি লুকাচ্ছেন? আপনি কি লুকাচ্ছেন? আমার কাছে কিছু লুকাবেন না আম্মা, সত্যি বলুন, সত্যিটা আমাকে বলুন। চোখ মুখের রং বিকৃত হয়ে গেল প্রেরণার। ভয়ে থরথর করে কাঁপতে শুরু করলো মানুষটা। অঙ্গন অসহনীয় কণ্ঠে চিৎকার করে উঠল। প্রেরণার ভয়ের মাত্রা দ্বিগুণ হয়ে উঠল। সচেতন দৃষ্টিতে দ্বারের বাইরে তাকিয়ে ক্ষীণস্বরে বলল, ওরে সর্বনাশা, আস্তে কথা বল, আস্তে কথা বল। তীব্র উত্তেজনায় কাঁপছে অঙ্গন। মায়ের কথা শুনে তার উত্তেজনা মাত্র কিছুটা কমে এলো। দু পা পিছিয়ে গিয়ে কক্ষের দ্বার বন্ধ করে পুনরায় প্রশ্ন করলো, তার মানে আপনি জানেন সেজবাই নতুনভাবে কোথায় আছে? আঁচলের কোনা দিয়ে আবারও ঘেমে ওঠা মুখমণ্ডল মুছে নিল প্রেরণা। বার কয়েক ঢোক গিলে শুষ্ক গলাটা ভেজালো। অঙ্গন ধীর পায়ে তার সম্মুখে এসে দাঁড়ালো। লুকিয়ে রাখা চিঠিটা আরেকটু লুকিয়ে নিল সে। ছেলের দিকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে কম্পিত স্বরে বলল, তুই তো এমন ছিলি না বাপ। তোর এই অচেনা রূপ আমি আর সহ্য করতে পারছি না। এত অস্থিরতা, এত মেজাজ, অল্পতে মাথা গরম, তুই কবে স্বাভাবিক হবি? কবে আবার সে আমার আগের রঙ্গনে ফিরে যাবি? উদ্গ্র কণ্ঠে অঙ্গল জবাব দিলে, কথা ঘুরাবেন না আম্মা, আপনার সেই অঙ্গন মরে গেছে। যার নিজের বাবার মৃত্যুর স্মৃতিটুকুই মনে পড়েনি, সে কীভাবে স্বাভাবিক থাকে বলুন? যার পুরো পৃথিবীটাই হারিয়ে গেছে, তার মাথা কতটুকু ঠিক থাকবে বলুন? অত কথা বুঝি না, আপনার লুকিয়ে রাখা কথাগুলো আমি জানতে চাই, নয়তো তাণ্ডব চলবে এখন। আমার মাথা ঠিক নেই, আমার মনে শান্তি নেই, আমার জীবনে আর কোনো স্থিরতা নেই, শুধু আছে লক্ষ্য। ডাক্তার বলেছে অঙ্গনকে কোনো কিছু নিয়ে উত্তেজিত করা যাবে না, যতটা সম্ভব তাকে স্বাধীনভাবে চলাফেরা করতে দিতে হবে। তার মর্জি অনুযায়ী সব করতে হবে, নয়তো সে ভয়ঙ্কর রেগে যাবে, উত্তেজিত হয়ে নিজের বা যে কোনো ব্যক্তির ভয়াবহ ক্ষতি করে দেবে। কোনো কিছু নিয়ে জোর জবরদস্তি বা তার মস্তিষ্কে কোনো কিছু নিয়ে কোনো প্রকারের চাপ প্রয়োগ করা যাবে না। এতেই সে স্বাভাবিক এবং সুস্থ থাকবে। পাশাপাশি ওষুধগুলো নিয়ম অনুযায়ী সারা জীবন চলবে। কোনো কারণে যদি আবার তার মনে বা মস্তিষ্কে বিরূপ প্রভাব পড়ে এবং ওষুধ খাওয়ানো বন্ধ হয়, তাহলে একেবারে ভারসাম্যহীন হয়ে যাওয়ার সম্ভাবনা 99%। কারণ তার অতীতের এমন অনেক স্মৃতি রয়েছে যা সর্বক্ষণ তার মস্তিষ্কে বিচরণ করে, যার ফলে তার মানসিক বিপর্যয় ঘটে। আর এটা থেকেই মেজাজ সবসময় উগ্র হয়ে থাকে। এই উগ্রতার মাত্রা অত্যাধিক বেড়ে গেলে তার পক্ষে যা কিছু ঘটিয়ে ফেলা সম্ভব। এসব কথা স্মরণ হতেই ঠুকরে উঠল প্রেরণা। ভয়ে ভয়ে চিঠিটার অঙ্গনের সামনে ধরে ক্রন্দনরত কণ্ঠে বলল, তোকে আমার কসম বাপ, এই কথা আর কারোর কাছে প্রকাশ করবি না, তোর বড় আম্মার কাছেও না। অঙ্গন চট করে চিঠিটা নিয়ে পড়ল। আম্মা, আমার সন্তান আমাকে তার অস্তিত্ব জানান দিয়েছে। আমি পৃথিবীর শ্রেষ্ঠ সুখী মানুষ আম্মা, আমি পৃথিবীর শ্রেষ্ঠ সুখী মানুষ। দোয়া করবেন আমার জন্য, তার জন্য দোয়া রাখবেন এবং আমাদের জন্য। মুহূর্তে সমস্ত উগ্রতা ভুলে গেল অঙ্গন। তার চোখে মুখে উৎফুল্লতা স্পষ্ট হয়ে উঠল। বিড়বিড় করে বলল, তোমাদের সুখের নিশ্চয়তা শীঘ্রই আসবে ভাই, তোমাদের সুখী পরিবার দেখার আশায় রইলাম। সখিনার ছেলে হয়েছে আর 4 দিন। চৌধুরী বংশের প্রদীপ এখন সখিনার ছেলে, অলিউলের প্রয়াত পুত্র রঙ্গনের ঔরসজাত সন্তান। অথচ পুরো দুনিয়ায় তার বাবার পরিচয় বহন করছে তারই চাচা অঙ্গন। বলা বাহুল্য, সখিনার প্রতি ঘৃণা থাকলেও তার সন্তানের প্রতি বিন্দু মাত্র ঘৃণা প্রকাশ করেনি অঙ্গন। দাইয়ের সহায়তায় 5 ফোড়ন গৃহেই সন্তান জন্ম নিয়েছে সখিনা। যেহেতু সবাই জানে এই সন্তান অঙ্গন এবং সখিনার, সেহেতু সর্বপ্রথম অঙ্গনের কোলেই দেওয়া হয়েছে জমিদার পরিবারের নবপুত্রকে। সে পুত্রকে বিনা স্বার্থে বিনা শর্তে নিজ পুত্র হিসেবে গ্রহণ করে বুকে স্থান দিয়েছে অঙ্গন। নাম দিয়েছে স্বপ্ন, যার অর্থ কল্পনা, মিথ্যা, সর্বোপরি আশা। অঙ্গন পুত্র স্বপ্ন চৌধুরী। স্বপ্নের কথা চিন্তা করে বড় আম্মা অরুণা অঙ্গনের কাছে অনুরোধ করলো, এবার নিজের ঘরে ঠাঁই দে মেয়েটাকে। জবাবে অঙ্গন বলল, যা দিয়েছে এই কি ঢের বেশি না? আমি চাই স্বপ্ন তার মায়ের সঙ্গে রঙ্গনের ঘরে থাকুক, বেড়ে উঠুক সেখানেই। যার সন্তান, তার নাম তো বিলীন হয়ে গেল, ওই ঘরে ওর অধিকার আছে অদৃশ্য, সেই অধিকারেই না হয় বেড়ে উঠুক। অরুণা বলল, বড় হয়ে স্বপ্ন যখন জিজ্ঞেস করবে তার বাবা মা একসঙ্গে থাকে না কেন, কী উত্তর দেবো আমরা? আমার ছেলের প্রশ্নের জবাব আমিই দেবো, আপনারা চিন্তা করবেন না। বলে গটগট করতে করতে চলে গেল অঙ্গন। কিন্তু তার বলে যাওয়া বাক্যটা উপস্থিত সকলের কর্ণে কর্ণে বারে বারে প্রতিধ্বনিত হতে শুরু করলো। আর কি চাই? স্বপ্ন এবং তার মা সখিনা এই ঋণই কোনো দিন শোধ করতে পারবে না। সবশেষে একটা কথা সবার মনে রাখা উচিত, রঙ্গন স্বপ্নের জন্মদাতা পিতা হলেও অঙ্গন তার পিতৃব্য। যত রাগ থাকুক সখিনা রঙ্গনের প্রতি, যত ঘৃণা থাকুক স্বপ্নের প্রতি, অঙ্গনের স্নেহ, ভালোবাসা, দায়িত্ববোধ সারা জীবন অনড় থাকবে।
বহুদিন বহু মাস পর পাঁচফোড়ন গৃহের পরিবেশ রমরমা হয়ে উঠেছে। অনেক হারানোর পর একটুখানি প্রাপ্তিতে সকলের মুখে তৃপ্তির হাসি ফুটেছে। সন্তানহীন পল্লবের সুখের কমতি নেই আজ। শবনমের ভাষ্যে সকলের মনের আশা পূরণ হবে বংশপ্রদীপ স্বপ্নের দ্বারা। নিঃসন্তান পল্লবও তার মুখে বড় বাবা ডাক শুনতে আগ্রহী। নিঃসন্তান জেবাও তার মুখে মেজমা শুনতে আগ্রহী। স্বপ্নম সে তো বড় মা হয়েই আছে। অরুণা প্রেরণা তাদের সবচেয়ে আদুরে বাচ্চা রঙ্গন শোক কাটাচ্ছে এই বাচ্চার মুখ পানে তাকিয়ে। সকলের সম্মতিতে নতুন অতিথির আগমনে একটি পারিবারিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে। এই আয়োজনে উপস্থিত হয়েছে মুনতাহাও। বৈঠকখানায় সকলের সঙ্গে বসে থাকলেও তার চোখ শুধু গৃহের অন্দরের দিকে। খেয়াল করে শবনম বলল, মেজবউ তোমার ঘরে যাবা? মলিন হেসে মুনতাহা বলল, এ বাড়িতে আমার ঘর নেই বড় ভাবি। এ বাড়িতে তোমার স্থান আগের মতোই আছে মেজবউ, তোমার ঘরও আছে, যেভাবে রেখে গেছিলে সেভাবেই আছে। ঘর দিয়ে কী করবো, বর তো নেই। দু চোখ ঝাপসা হয়ে উঠতেই নিমেষেই দৃষ্টিনত করে ফেলল মুনতাহা। দীর্ঘশ্বাস ত্যাগ করে শবনম ভাবল, কী দিয়ে গড়া এই মেয়ে, অমন পিচাসের জন্য এত দুঃখ, এত শূন্যতা। দীর্ঘ সময় নিশ্চুপ বসে থাকার পর হঠাৎ উঠে দাঁড়ালো মুনতাহা। শবনমকে বলল, আমি সখিনার বাচ্চাটাকে দেখতে যাই। শবনম স্মিত হেসে মুনতাহাকে নিয়ে রঙ্গনের ঘরে গেল। মুনতাহা অবাক হলো রঙ্গনের ঘরে সখিনাকে দেখে, কিন্তু এ ব্যাপারে কিছু বলল না। স্বপ্নকে কোলে নিয়ে আদর করলো। অনেক সময় তাকিয়ে রইল পুচকোটার দিকে। স্বপ্ন কিছুক্ষণ তাকিয়ে থেকে মুনতাহার কোলেই ঘুমিয়ে পড়ল। মুনতাহা চুমু খেলো ওর কপালে। শবনমকে উদ্দেশ্য করে বলল, বাবার মতোই হয়েছে। শুনেছি রঙ্গন হওয়ার পর এমনই ধবধবে ফর্সা, এমনই পাতলা ছিল। মাথায় কপালে নীলবর্ণীয় রগগুলোও ভেসে থাকত। সখিনার মুখটা ছোট হয়ে গেল। শবনমও নিশ্চুপ হয়ে গেল। মুনতাহা আরও কিছুক্ষণ স্বপ্নকে আদর করে উঠে পড়ল। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, বুক ভার ভার লাগছে। মনে পড়ছে হসপিটালে থাকা সেই মুহূর্তটুকুর কথা, যে মুহূর্তে তার খারাপ স্বামীটা এসে তার দুটো পা ধরে মাপ চেয়েছিল, তাকে বুকে জড়িয়ে ধীরে কথা দিয়েছিল আবারও বাচ্চা নেবে তারা। মানুষটা তো ভালো হতে চেয়েছিল, মানুষটা ক্ষমা চেয়েছিল তার কাছে, কথা দিয়েছিল আবারও বাচ্চা নেবে, ভালোবাসায় মুড়িয়ে রাখবে তাকে। সহ্য হলো না তার সুখ, সহ্য হলো না কারো। ক্রমেই চোখ মুখের রং পরিবর্তন হতে শুরু করলো মুনতাহার। বিক্ষিপ্ত দৃষ্টিতে রঙ্গনের কক্ষ ত্যাগ করে চলে গেল রান্নাঘরে। সেখানে গিয়ে ভৃত্য রহিমাকে খুঁজে বের করলো। এ গৃহে প্রতিটি বউদের জন্য একজন করে ভৃত্য নিয়োজিত থাকে। যেমনটা শাহিনুরের জন্য রাখা হয়েছিল ময়নাকে, ঠিক তেমনি মুনতাহার জন্য ছিল রহিমাকে। মুনতাহা চলে যাওয়ার পর থেকে প্রেরণার দেখভাল করে সে। সকলের দৃষ্টির অগোচরে রহিমা মুনতাহাকে তার শোবার ঘরে নিয়ে গেল। বিছানার তলা থেকে দুভাঁজ করা সাদা একটি কাগজ বের করে দিল। মুনতাহা খপ করে কাগজটা নিয়ে বলল, এটা কার, তুমি পেলে কোথায়? ছোট গিন্নির ঘর থেকে পাইছি। এই কাগজটাই থাইকা থাইকা পড়ে, আবার লুকায়াও থয়। আপনি কইছেন জানিয়া সন্দেহ হইব তার দিকে নজর দিতে, আমিও নজর দিছি। আজকে আপনি আসবেন হই নাই, কাইলি এরা চুরি করছি। মুনতাহা তড়িৎ গতিতে নিজের হাত ব্যাগ থেকে একটা 500 টাকার নোট রহিমাকে দিল। তারপর দ্রুত কাগজের লেখাগুলো পড়ল। আম্মা, আমার সন্তান আমাকে তার অস্তিত্ব জানান দিয়েছে। আমি পৃথিবীর শ্রেষ্ঠ সুখী মানুষ আম্মা, আমি পৃথিবীর শ্রেষ্ঠ সুখী মানুষ। দোয়া করবেন তার জন্য, দোয়া রাখবেন আমাদের জন্য। তাকে চিরদুঃখিনী করে কারা শ্রেষ্ঠ সুখ অনুভব করছে বুঝতে একটু সময় লাগলো না। দীর্ঘশ্বাস ছেড়ে শুধু এক ঝাঁক অভিশাপ ছেড়ে বলল, আমি নির্দোষ ছিলাম, আমার দুঃখের অন্ত ছিল না, তারপরেও আমাকে চিরদুঃখিনী করা হলো। আর তোমরা সুখী, শ্রেষ্ঠ সুখী। তিনি বেঁচে থাকলে আমি আবার মা হতাম, যে সুখ পেয়েও পেলাম না তা আবার ফিরে পেতাম। সহ্য হলো না তোমাদের, সহ্য হলো না। কলঙ্কিত বাইজির কলঙ্কিত মেয়েটা আমার সব কিছু কেড়ে নিল। ওই সর্বনাশে আমার সর্বনাশ করে দিল। জামাইকে তাবিজ করে কালনাগানিটা ভাই দিয়ে ভাইকে হত্যা করালো। তুই মহাপাপী, তোর মহা সর্বনাশ হবে, দেখে নিস। মনোহারের দোকানের সামনে দাঁড়িয়ে আছে প্রণয়। তার চোখ দুটিতে তাকালে স্পষ্ট বোঝা যায় সে একজন সুখী মানুষ। পরনে লুঙ্গি আর চেক শার্ট, কাঁধে গামছা ঝুলছে, আর এক কোনায় গিট দিয়ে টাকা বেঁধেছে, আর এক কোনা দিয়ে থেকে থেকে কপালের ঘাম মুছছে। তাকে দেখলে সাধারণ ঘরের সাধারণ এক কিশোর ছেলে ব্যতীত আর কিছু লাগছে না। তবে ব্যতিক্রম হচ্ছে সে এক সুখী কৃষক। ভ্যাপসা গরমে এই সুখী মানুষের শরীরের ক্ষণে ক্ষণে উত্তপ্ত হয়ে উঠছে, দেহ থেকে নিঃসৃত হচ্ছে শ্বেত জল। আষাঢ় মাস পড়ে গেছে, আকাশে গুমোট ভাব, যে কোনো সময় অঝোরধারায় বর্ষণ হবে। দাদার শরীর ভালো না, তাই আজ একাই হাটে এসেছিল সে। মঙ্গলবারের হাট, সবজি আম কাঁঠাল বিক্রি করে বেশ পয়সা এসেছে। এর থেকে অর্ধেক দাদাকে দিয়ে বাকি অর্ধেক সে নেবে। বেশি সময় নেই, তাদের সন্তান পৃথিবীতে আসার সময় অতি নিকটে।
কতদিন কাজ করতে পারবে না, হাটে আসতে পারবে না বলা যায় না। তাই অগ্রিম বেশ কিছু টাকা হাতে লাগলো। ফেরার পথে নজরে পড়ল মনোহারীর দোকানের কসমেটিক্সগুলোর দিকে। শাহিনুরের হাত খালি, কান খালি, গলা খালি। স্মরণ হতেই থেমে গেল। বেশি টাকা খরচ করা যাবে না, তবুও দোকানের ভিতর ঢুকে এক ডজন লাল রেশমি চুড়ি কিনলো। সোনালি রঙের একজোড়া ছোট কানের দুল কিনলো। তারপর হুট করে নজর পড়ল আরও এক ডজন লাল চুড়ির দিকে। মনোযোগ সহকারে চেয়ে দেখলো এই চুড়িগুলো ছোট বাচ্চাদের জন্য তৈরি। ওষ্টা ধরে মৃদু হাসি লেপটে গেল তার। দু চোখের তারায় ভেসে উঠল ছোট ছোট আদুরে দুটো হাতে লাল চুড়ি। অদ্ভুত এক ঘোরের মধ্যেই সে চুড়িগুলো কিনেও ফেললো। কেনার পর হুট করে বুকের ভিতর ধক করে উঠল। দোকান থেকে ফেরার পর আর ভ্যান নিল না সে। আজ বাড়তি খরচ হয়েছে, তাই পায়ে হেঁটেই ঘরে ফিরবে। মনের সুখে হাঁটা ধরলো। একটু পরপর ছোট হাতের এক ডজন চুড়ি বের করে দেখতে লাগলো। আনমনে হেসে ভাবলো, কে আসবে না জেনেই কিনে ফেললাম। অবচেতন মনে যখন মেয়ে বাচ্চার জিনিস কিনেছি, আমি মনে হয় মেয়ের বাবাই হব। সন্ধ্যার পরবর্তী সময় মাগরিবের নামাজ পড়ে লোকজন বাড়ি ফিরছে। কেউ মসজিদে বসে আছে এশার নামাজ পড়ে একেবারে বাড়ি যাবে বলে, কেউ মসজিদের কাছাকাছি দোকানে গিয়ে সময় অপচয় করছে। প্রণয় লোকালয় পেরিয়ে মেন রাস্তা পেরিয়ে একেবারে কাঁচা রাস্তায় হাঁটা ধরেছে। মিনিট দুয়েক পরেই পাহাড়ি পথ, তারপর জঙ্গল পেরোলেই তার গন্তব্যে পৌঁছাবে। জ্যোৎস্নার রাত্রিতে অতিরিক্ত কোনো আলোর প্রয়োজন নেই। নিজের ছায়া দেখতে দেখতেই অনায়াসে এগুচ্ছে। এমন সময় হঠাৎ একজোড়া পায়ের শব্দ পেতে চমকে উঠল। বুকের ভিতর অদ্ভুত এক ভয় জেগে বসলো। পিছন ঘুরে কেউ আছে কিনা দেখতেও সাহস পেল না। হঠাৎ এত ভীতু কী করে হয়ে গেল সে? নিজের প্রতি বড় আশ্চর্য লাগলেও সে পিছু ঘুরল না। কয়েক পল অতিবাহিত হতে নিজের ছায়ার সঙ্গে আরও একটি মানুষের ছায়া দেখতে পেল। তার পেছনে আরও দুটো মানুষ রয়েছে স্পষ্ট বুঝল। গলা শুকিয়ে নিরস হয়ে গেল। বুকের ভিতর অদ্ভুত আকারে মোচড়া শুরু হয়ে গেল। পৃষ্ঠদেশে শীতল স্রোত বয়ে যেতে লাগলো। কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে জমতে তার চোয়াল বেয়ে ঝরতে শুরু করলো। কী বিপদ! কান খাড়া রেখে দৃষ্টি তীক্ষ্ণ করে পায়ের গতি ক্রমশ বাড়াতে থাকলো প্রণয়। তখনই শুনতে পেল, প্রণয় দাঁড়াও। প্রণয় দাঁড়ালো না, বরং দৌড় দেওয়ার জন্য উদ্যত হলো। চোখ তার মাটিতে স্পষ্ট হয়ে ওঠা ছায়াগুলোর দিকে স্থির। তাই দেখতে গেল পিছনের জন ধীরে ধীরে হাত বাড়াচ্ছে। সে হাত ঠিক তার কোথায় স্পর্শ করবে এতটুকু বুঝতেই দ্রুত একটানে শার্টের প্রতিটি বোতাম খুলে ফেলল। পেছনের আগন্তুকও তার শার্টের কলার ধরে টান দিল। সঙ্গে সঙ্গে আগন্তুক শার্ট সহ উল্টে মাটিতে পড়ে গেল। প্রণয় পান করে দৌড়াতে লাগলো সামনের দিকে। দৌড়াতে দৌড়াতে একসময় ঝোপের আড়ালে মিলিয়েও গেল। অন্য দিনের তুলনায় আজ দাঁড়ে করাঘাতের শব্দটা বেশি কড়াই ছিল। শাহিনুর ত্বরান্বিত হয়ে বদ্ধতার উন্মুক্ত করল। প্রিয়তম অর্ধাঙ্গের ক্লান্ত মুখমণ্ডল চিন্তান্বিত দৃষ্টিচেরা নজরে পড়তেই মিষ্টি করে হাসল। তার সে মিষ্টি হাসি দেখে প্রণয়ের দেহ মনে চলা দাবদাহের অনুভূতিতে ডাটা পড়ল। প্রাণ ভরে কতক্ষণ শ্বাস ফেলল সে, কিন্তু শাহিনুরের মিষ্টি হাসিটুকু বেশিক্ষণ স্থির রইল না। প্রণয় আপাতমস্তক দেখে তার সর্বাঙ্গ ভয়ে কেঁপে উঠল। উৎকণ্ঠিত হয়ে বলল, কী হয়েছে? আপনাকে এমন লাগছে কেন? গায়ের শার্ট কোথায়? কী হয়েছে আপনার? অবিরত প্রশ্নের পাশাপাশি কপালে, মুখে, শরীরে হাত দিয়ে স্পর্শ করতে লাগলো। প্রণয় লম্বা করে শ্বাস টেনে শাহিনুরের হাত নিজের হাতের মুঠো বন্দি করে নিল। শাহিনুর ভীতু চোখে তাকিয়ে আছে। তার শ্বাস প্রশ্বাস দ্রুত চলছে। দুহাত মৃদুভাবে কাঁপছে। মুঠোবন্দি করা হাতটি উল্টো করে হাতের পিঠে চুমু খেলো প্রণয়। বলল, উত্তেজিত হচ্ছে কেন? আমার কথা শোনো আগে। কিঞ্চিত পরিমাণে শান্ত হলো শাহিনুর। প্রণয়ের দিকে গম্ভীর চাহনি ছুড়ে দিয়ে হাতটা ছাড়িয়ে নিল। কাপা কণ্ঠে বলল, আপনি বসুন, পানি আনছি। নির্বিশেষ চোখে তাকিয়ে প্রণয় বাধা দিয়ে হাত টেনে বিছানায় বসিয়ে দিল। বলল, আমি আনছি, তুমি বসো। তারপর শাহিনুরের 8 মাসের উঁচু পেটটা চট করে চুমু খেলো। হাতে থাকা জিনিসগুলো বিছানার এক পাশে রেখে এক গ্লাস পানি খেলো। আরেক গ্লাস শাহিনুরের জন্য নিয়ে এলো। শাহিনুর পানিটা খেয়ে গ্লাস ফেরত দিতে প্রণয় সেটা যথাস্থানে রেখে ওর পাশে এসে বসলো। একটি হাত ধরে ভরসার সঙ্গে বলল, অল্পতে এত উত্তেজিত হলে চলে? এই অবস্থায় এমনটা ঠিক না। আপনার কী হয়েছে? আপনাকে খুব বিধ্বস্ত লাগছে। কী হয়েছে বলুন না। শাহিনুরের কণ্ঠে উদ্বিগ্নতা, কাতরতা। প্রণয় একবার ভাবলো সবটা খুলে বলবে, আবার ভাবলো এই মুহূর্তে এসব বলা ঠিক হবে না। শাহিনুরের শরীরটা তেমন ভালো নেই। যত সময় এগোচ্ছে তত ছটফটে অনুভূতি বাড়ছে মেয়েটার। ইদানিং সেভাবে খেতে পারে না, ঘুমাতে পারে না, তীব্র অস্বস্তিতে ভোগে। চাপার স্বভাব, মানসিকভাবে প্রচণ্ড শক্ত হওয়ার দরুন নিজের সমস্যাগুলোর কথা সেভাবে বলে না। কিন্তু প্রণয় বুঝতে পারে, তাই মিথ্যার আশ্রয় নিয়ে বলল, জানোই তো কি ঝোপঝাড়ের ভিতর দিয়ে আসতে হয়। আসার সময় অন্ধকারে ভুল পথে চলে গিয়েছিলাম। একটি গাছের সঙ্গে শার্ট আটকে গিয়েছিল। মনে হয় গাছটা কাঁটাযুক্ত কোনো গাছ হবে। এত টানাটানি করলাম, কাজ হলো না। এদিকে দেরিতে ফিরলে তুমি চিন্তা করবে, তাই শার্টটা খুলেই চলে এসেছি। শাহিনুর বিশ্বাস করলো কি না বোঝা গেল না।
শুধু নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইল। প্রণয় প্রসঙ্গ পাল্টে বলল, দাদার দাদি টিভি দেখতে গেছে? দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হ্যাঁ। আপনি হাত মুখ ধুয়ে আসুন, খেতে পেয়েছে আমার। প্রণয় মাথা ঝুঁকিয়ে উঠল না। শাহিনুরের পেটে হাত দিয়ে উঠতে গেলে তাকে বাধা দিয়ে বসিয়ে দিল। প্যাকেট থেকে কানের দুল চুড়ি বের করে উৎফুল্ল চোখে তাকালো প্রণয়। শাহিনুর জিজ্ঞাসুর দৃষ্টিতে তাকিয়ে রইল। প্রশস্ত হেসে কানের দুলজোড়ার চুড়িগুলো বের করে শাহিনুরকে পরিয়ে দিল। হারিকেনের সর্প আড়তে এটুকু সাজসজ্জায় যে সৌন্দর্যটুকু সপ্তদর্শী শাহিনুরের দেহে উপচে পড়ল, এতেই কুপোকাত হয়ে গেল প্রণয়। চোখ বন্ধ করে ফোঁস করে নিঃশ্বাস ফেলল। বলল, তুমি আমার সেই মানুষ যাকে দেখলে আমার চোখ জোড়ায় প্রাণ শীতল হয়। অবাক চোখে তাকিয়ে রইল শাহিনুর। এক হাতে নিজের কানের দুলে স্পর্শ করলো, হাতের চুড়িগুলোতে তাকিয়ে অপর হাতে প্রণয়ের বুক স্পর্শ করলো। বলল, এই বুকে এত প্রেম কেন ডাক্তার সাহেব? সব তোমার জন্য। আপনি পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ, আমার শ্রেষ্ঠ স্বামী। তুমি নিজেই অতুলনীয়, তাই এমন পুরুষকে স্বামী রূপে পেয়েছো। আমার নিজেকে খুব সুখী লাগে ডাক্তার সাহেব। বড় ভাগ্য করে আপনাকে পেয়েছি। তৃপ্তিময় হেসে প্রণয় বলল, একজন স্বামীর কাছে এর চেয়ে বড় গর্বের বিষয় কী হতে পারে? অবুঝ চোখে তাকালো শাহিনুর। প্রণয় মুচকি এসে বলল, প্রতিটি স্বামী তাদের স্ত্রীর কাছে এমন সার্টিফিকেট পেতে চায়। লজ্জা পেল শাহিনুর। দৃষ্টি নত করে বলল, আপনার মতো এভাবে কেউ ভালোবেসেছে কিনা জানি না। আমি শুধু সৃষ্টিকর্তার কাছে উপায় চাইছি, কীভাবে কোন রূপে এই ভালোবাসার প্রতিদান দেব, কিভাবে ভালোবাসলে এর প্রতিদান দেওয়া হবে। বার্ধক্যের সঙ্গী হয়ে দিও। কিঞ্চিত অভিমানের স্বরে বলল, সবসময় এভাবে বলেন আপনি? এটা কি বারবার বলার মতো কথা? এটা তো জানা কথাই। বলেই প্রণয়ের চোখে দৃঢ়ভাবে তাকালো। মোহনীয় স্বরে বলল, শুনুন, যতদিন আপনার দেহে প্রাণ থাকবে, যতদিন আমার দেহে প্রাণ থাকবে, ততদিন আমরা একসঙ্গে একে অপরকে এভাবেই আঁকড়ে বাঁচব। ভুল হলো। এভাবে বলো, ইহ জন্মেও তুমি আমি একসঙ্গে বাঁচবো, পরজন্মেও তুমি আমি একসঙ্গে কাটাবো। কপট রাগ দেখিয়ে শাহিনুর বলল, ভালোবাসাতে আপনি সবসময় এগিয়ে, আমি সবসময় পিছিয়ে। কথাতেও পারি না এক ধাপ ঠিক এগিয়ে থাকেন। রাগ করছো কেন? তুমি খুঁজে পাও না কিভাবে প্রতিদান দেবে? আমি ভাবি বুড়ো বয়সে প্রতিদান দিতে দিতে কি কষ্টই না হবে তোমার? শেষ বয়সে তুমি এগিয়ে থাকবে। কথাটা মিলিয়ে নিও। সহসা হেসে ফেলল শাহিনুর। দুষ্টুমির ছলে বলল, আপনি বুড়ো হলে আমি আপনাকে বুড়ো বলে ডাকবো। টিপ্পনি কেটে প্রণয় বলল, আর আমি তোমাকে বুড়োর বউ বলে ডাকবো। উঠে দাঁড়ালো শাহিনুর। আহ্লাদি কণ্ঠে বলল, আমার বরকে বুড়ো বলবেন না। আর একবার বুড়ো বললে আপনার আজ খাওয়া বন্ধ। ভ্রু উঁচিয়ে বড় বড় করে তাকালো প্রণয়। শাহিনুর ঘাড় ফিরিয়ে তার দিকে তাকিয়ে বলল, আমার বরকে আমি ছাড়া পৃথিবীর কেউ বুড়ো বলতে পারবে না, কখনো না। আমার এমন সুদর্শন স্বামী বুড়ো হতেই পারে না। অট্টস্বরে হেসে উঠল প্রণয়। শাহিনুর চমকে উঠল। পরক্ষণে প্রণয়ের কাছাকাছি এসে প্রগাঢ় দৃষ্টিতে তাকালো। দুহাত বাড়িয়ে সন্তর্পণে তার দুগাল ধরল। মুগ্ধ করা কণ্ঠে বলল, আপনার হাসিটা খুব সুন্দর। আপনি সবসময় এভাবে হাসবেন। এই হাসিটাকে আমি বড্ড ভালোবাসি। প্রণয়ের দৃষ্টিজোড়া মুগ্ধতায় আচ্ছন্ন হয়ে নির্মীন বেশ তাকিয়ে আছে ক্ষণকাল। সে দৃষ্টিতে প্রগাঢ়তার সঙ্গে তাকিয়ে পুনরায় বলল, আজ তো একটা ভালোবাসার মানুষ আপনি। ভালোবাসা দিয়ে ভালোবাসা কিনে নেওয়া তুখোর পুরুষ আপনি। আমার এই আস্ত ভালোবাসায় কারো নজর না লাগুক। আমার এই ভয়ানক প্রেমিকটা আমৃত্যু আমারই থাকুক। ডেসক্রিপশন বক্সে এই গল্পের প্রথম পর্ব আর এই পরের গল্পটা দেওয়া আছে আপনাদের সুবিধার্থে। এ পর্ব তো শেষ হয়েই গেল। সবাই পর্বটি সম্পর্কে কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না। আর পর্বটি ভালো লাগলে একটা লাইক করে যাবেন। আপনাদের কি মনে হয়, প্রণয় আর শাহিনুরের বাচ্চাটা সুস্থ স্বাভাবিকভাবে পৃথিবীতে আসবে তো? পরের পর্ব শুনতে চোখ রাখুন আমার চ্যানেলে, এবং সবার আগে পর্বটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে যাবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ।